Welcome to our channel Incredible India. Respected viewers, কর্ণাটক রাজ্যের মেকেদাতু ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজকে উপস্থিত। মেকেদাতু ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আপনারা যারা দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রথম পর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মেকেদাতু ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম স্টেট ক্যাপিটাল ব্যাঙ্গালোর থেকে মেকেদাতু আসার রাস্তা অর্থাৎ রোড ট্রিপ, মেকেদাতুতে থাকা এবং খাবার একমাত্র জায়গা, আর সঙ্গমেশ্বর শিব মন্দির। আর মেকেদাতু ভ্রমণের দ্বিতীয় পর্ব অর্থাৎ এই পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মেকেদাতু সঙ্গম আর মেকেদাতু গর্জ সমেত পুরো মেকেদাতু অঞ্চলের যে পরিবেশ সেইটা যতটা সম্ভব ভালোভাবে তুলে ধরা যায় সেটার চেষ্টা করছি। এই ভিডিওর শেষে আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম পর্বে আপনাদেরকে যেরকম বলেছিলাম দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আরও একবার আমরা সঙ্গমেশ্বর শিব মন্দির দর্শন করে দ্বিতীয় পর্ব শুরু করছি। সঙ্গমেশ্বর শিব মন্দির দর্শন করে কয়েক পা এগোতেই বাঁধানো রাস্তার শেষে আমরা এসে পৌঁছলাম মেকেদাতু সঙ্গমের সামনে। এখানে আমার বাঁ দিক থেকে কাবেরীর উপনদী অর্কাবতী এবং ডান দিক থেকে কাবেরী নদী এসে এক জায়গায় মিলিত হয়েছে। দুই নদীর কনফ্লুয়েন্সকেই বলা হয় মেকেদাতু সঙ্গম। চারিদিকে বড় বড় গাছপালায় ঢাকা, সামনে পশ্চিমঘাট পর্বতমালার ছোট বড় অসংখ্য পর্বতশ্রেণী দুই নদীকে দুপাশ থেকে কর্ডন করে রেখেছে। অপূর্ব সুন্দর এলাকা। কিছুটা ডান দিকে সরে এসে আমি এখন যে জায়গাটা ফোকাস করছি লক্ষ্য করে দেখুন, এটা অনেকটা লম্বা একটা জায়গা এবং চারপাশে বড় বড় গাছপালায় ঢাকা, ছায়া সুনিবিড়। এই জায়গাটাই হচ্ছে কার পার্কিং জোন। স্থানীয় ট্যুরিস্টরা অর্থাৎ কর্ণাটক রাজ্যের যারা অধিবাসী, যারা ব্যাঙ্গালোর, মাইসোর অথবা নিয়ারবাই যে কোনো টাউনশিপ থেকে এখানে একদিনের ট্যুরে বেড়াতে আসছেন ব্যক্তিগত গাড়ি অথবা হায়ার কার করে, তারা গাড়ি এই জায়গাতে পার্ক করিয়ে রাখেন এবং তারপর মেকেদাতু সঙ্গম এবং মেকেদাতু গর্জ বেড়াতে যান। এইখানে বাঁধানো রাস্তাটা শেষ হয়ে গেছে। গাড়ি এই বাঁধানো রাস্তার উপর দিয়ে আসার পরে কিছুটা ঢালু নিচের দিকে নেমে আসে এবং তারপরে এই জায়গাগুলোতে পার্ক করিয়ে রাখা হয়। একটা কথা না বললেই নয়, এখন যে পুরো এলাকাটা চড়ার মতো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু প্রতি বছর এরকমভাবে দেখা যায় না। এবারে পশ্চিমঘাট পর্বতমালায় বর্ষা মাত্রাতিরিক্ত কম, সেই কারণে নদী তীরবর্তী অংশগুলো এরকমভাবে জেগে আছে। আমাদের এখানে স্থানীয় একজন ফরেস্ট গার্ডের কাছে আমরা শুনলাম, যদি বর্ষা ঠিকঠাক মতো হয় বা অন্যান্য বছরে যেরকম বর্ষা হয়, তাতে এই চড়ার অংশগুলো প্রায় 4 ফুট জলের নিচে ডুবে থাকে এবং আমরা যে এখানে হেঁটে বেড়াচ্ছি সেটা একেবারেই অসম্ভব, অনেকটা দূর থেকে নদীকে দেখতে হয়। এবং সেই সময় কিন্তু এই কার পার্কিং জোনে গাড়িও আসতে পারে না। বর্ষাকালে প্রকৃত অর্থে মেকেদাতু সঙ্গম বেড়াতে আসাই যায় না। এই মুহূর্তে আমরা সঙ্গমের সামনে দাঁড়িয়ে আছি। কাবেরী এবং অর্কাবতী নদীর সঙ্গম এখানে প্রায় 150 মিটার চওড়া। এখন আমি নুড়ি পাথরের ওপর দিয়ে কাবেরী নদীর একেবারে তীরে যাচ্ছি। আমার সামনে সঙ্গম এলাকা। এই যে দেখুন, এই জায়গাটায় অজস্র নুড়ি পাথর বালি পড়ে রয়েছে। এটা কিন্তু প্রকৃতপক্ষে রিভারবেডের অংশ। বর্ষা যদি ঠিকঠাক হয় তাহলে এই জায়গার ওপর দিয়ে হেঁটে যাওয়া তো দূরস্থ,
এখান থেকে প্রায় 70 থেকে 80 মিটার দূর থেকে নদীকে দেখতে হবে, কারণ এই জায়গাগুলো প্রায় 3.5 থেকে 4 ফুট জলের তলায় ডুবে থাকে। সামান্য একটু জল জমে রয়েছে দূরে দেখতে পাচ্ছেন, আর দুপাশ বড় বড় গাছপালায় ঢাকা। কিছু কিছু জায়গা তো এতটাই বেশি ছায়া যে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। জলের বোতল ফেলে রেখে দিয়েছে। দয়া করে এইভাবে প্লাস্টিক দূষণ করে পরিবেশকে ধ্বংস করবেন না, একটু সচেতন হন নিজেরা। গাছের শিকড় মাটির ওপরে উঠে রয়েছে, নিচের মাটি ক্ষয়ে গেছে। আমি কাবেরী নদীর একেবারে সামনে এসে উপস্থিত হয়েছি। কাবেরী এখানে অনেকটাই চওড়া। বর্ষা কম বলে নদীতে জলের পরিমাণ যথেষ্ট কম, কিন্তু নদীর স্রোত কিন্তু যথেষ্টই বেশি, সেটা নদীর জলে নামলে বোঝা যায়। গাছপালার ফাঁক দিয়ে সঙ্গম এলাকা দেখা যাচ্ছে। কাবেরী রিভার বেডের ওপরে কিছু দূরে দূরেই ছোট ছোট দ্বীপ রয়েছে, যেগুলো গভীর জঙ্গলে ঢাকা। দেখুন মাটির ওপরে গাছের শিকড়গুলো কিভাবে জেগে রয়েছে, মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য শিকড়। আমার ডান দিক থেকে আসছে কাবেরী নদী, যেদিকটা আমি ফোকাস করেছি। অ্যাকচুয়ালি মেকেদাতু সঙ্গম এলাকা হচ্ছে কাবেরীর ডাউনস্ট্রিম, ওই দিকটা হচ্ছে কাবেরীর ওপর দিক। ধীরে ধীরে কাবেরী নিচের দিকে নামছে। চারপাশে পশ্চিমঘাট পর্বতমালার সারি, সবুজ পাহাড়গুলো এখান থেকে দুর্দান্ত দেখতে লাগে। কোনো পাহাড় ছায়া ঢাকা, আবার কোনোটার উপরে রোদ পড়ে চকচক করছে। নদীর জলের ওপরে গাছপালার সবুজ ছায়াগুলো পড়ে কি সুন্দর দেখতে লাগছে। তার সাথে সর্বক্ষণ একটা হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে এখানে। সম্পূর্ণ কোলাহল বর্জিত এবং বিশুদ্ধ অক্সিজেন যদি আপনি পেতে চান, তাহলে এখানে আপনাকে আসতেই হবে। পাখির ডাক ছাড়া আর জলের শব্দ ছাড়া এখানে দ্বিতীয় কোনো শব্দ আপনি পাবেন না, শুধুমাত্র যদি আপনি নিজে কথা না বলেন। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলেও আপনার কোনো ক্লান্তি আসবে না। মা বাবা কাছেই একটা গাছের গুঁড়ির ওপরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে নিজেদের মতো করে, আর আমিও চারপাশ ঘুরে ঘুরে অসংখ্য ছবি তুলছি। একটা গাছের গুঁড়ির ওপরে বসে কয়েক সেকেন্ড নিজেরও ভিডিওগ্রাফি করে নিলাম। জানি না আর কোনো দিন এই জায়গায় আসতে পারবো কি না, কিন্তু স্মৃতিকে ধরে রাখার চেষ্টা আমরা তো প্রত্যেকেই করি, তাই না? গাছপালার ফাঁক দিয়ে সঙ্গম এলাকার কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। নদীর জলের ওপরে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে অসংখ্য বোল্ডার। নদীতে জলের পরিমাণ বেশি থাকলে এই বোল্ডারগুলো জলের তলায় চলে যায়, কিন্তু এখন জল যথেষ্ট কম বলে চতুর্দিকে বড় বড় পাথরগুলো জেগে রয়েছে।
নদীর জলের ওপরে দেখুন সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি কি অপূর্ব। তাছাড়া আকাশে সাদা মেঘের আনাগোনা এবং মেঘের আড়ালে আড়ালে নীল আকাশ, সবটাই যেন নদীর জলের ওপরে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। সবুজ, সাদা, নীল সব মিলেমিশে একাকার হয়ে গেছে নদীর বুকে। কি দুর্দান্ত প্রকৃতির রং! নদীতে বর্তমানে জল কোথাও গোড়ালি সমান, কোথাও বা হাঁটু সমান, আর আমরা যা দেখলাম তাতে ম্যাক্সিমাম গভীরতা কোথাও কোথাও আছে কোমর সমান জল। মেকেদাতু সঙ্গমে ঘুরতে আসা বেশ কিছু ট্যুরিস্ট তারা হেঁটেই নদী পার হয়ে যাচ্ছেন। জলের গভীরতা বুঝে বুঝে চেষ্টা করছেন হেঁটেই নদী পার হয়ে যাওয়ার। উল্টো দিকে দেখুন বাস দাঁড়িয়ে আছে, টেম্পো ট্রাভেলার জাতীয় বাস। সেই বাসে চেপেই যেতে হবে মেকেদাতু গর্জ বা মেকেদাতু লোপস দেখতে। আমি যদিও কেরাকল রাইডে করেই নদী পেরোবো, কিন্তু অধিকাংশ ট্যুরিস্ট তারা হেঁটেই পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। মা বাবা বসে আছে একটা গাছের গুঁড়ির ওপরে। জায়গাটা বেশ ছায়া সুনিবিড়, দুর্দান্ত। বলো তোমাদের কেমন লাগছে এই নতুন জায়গা? চারিদিকে সবুজ গাছ, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এবং পাহাড়ের কোলে কোল ঘেঁষে বয়ে চলেছে কাবেরী নদী। তার নিজস্ব গতিতে, স্বচ্ছন্দ গতিতে বয়ে চলেছে। তার ভীষণ স্রোত এবং গর্জন নিয়ে এসে আপন মনে বয়ে চলেছে এবং মাঝে মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে তার হিমশীতল বাতাস এসে আমাদের প্রাণ মন জুড়িয়ে দিচ্ছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, যেভাবে পাহাড় ঘেরা সুনিবিড় গাছপালায় ছাওয়া যে প্রকৃতির কোলে আমরা বসে আছি, এ বড় মনোরম, ভালো লাগে। সারা বছর ইটকাট পাথরের জঙ্গলে বসবাস করে আর শহুরে জীবনের মাত্রা ছাড়া দূষণের মধ্যে থাকার পর আমি যখন এদের দুজনকে 2-3 দিনের জন্য এই বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিয়ে এলাম, তখন স্বাভাবিকভাবেই শরীর এবং মনের দিক থেকে তারা দুজনেই অত্যন্ত তৃপ্ত। তাদের এই তৃপ্তিও আমার কাছে এক পরম পাওয়া। মেকেদাতু গর্জ এবং মেকেদাতু সঙ্গম সংলগ্ন কাবেরী ফরেস্টের এই বিস্তীর্ণ অঞ্চলে অসংখ্য প্রজাতির পাখির দেখা মেলে, যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হর্নবিল। এবারে আমরা কেরাকল বা ঝুড়ি নৌকা করে মেকেদাতু সঙ্গম অতিক্রম করে উল্টো দিকে যাব। আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম হোটেলের ঠিক উল্টো দিকে বাউন্ডারি পাঁচিলের গায়ে কেরাকলগুলো রোদে শুকোতে দেওয়া হয়েছে। সেখান থেকেই একটা কেরাকল কাঁধে করে বয়ে নিয়ে এসে মাঝিরা এই নদীতে ফেলেছেন এবং এই কেরাকলে চড়েই আমরা উল্টো দিকে যাব। এ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কেরাকল রাইডের খরচ পার হেড 50 টাকা। অর্থাৎ আমরা নদীর এদিক থেকে সঙ্গম অতিক্রম করে উল্টো দিকে যাব এবং তারপরে উল্টো দিক থেকে আবার এদিকে ফিরে আসব। এই যাওয়া এবং আসা মিলে একজনের জন্য 50 টাকা করে রেট। এই কেরাকেলে চড়ার অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই প্রথম। নদীতে এমনিতে জল কম, কিন্তু তার মধ্যেও যে সমস্ত জায়গায় নদীর গভীরতা তুলনামূলকভাবে কিছুটা বেশি, সেই জায়গাগুলোর ওপর দিয়ে কেরাকল নিয়ে যাওয়া হচ্ছে। কখনো কেরাকল চলেছে শান্তভাবে, ভেসে যাচ্ছে, আবার কখনো ঘুরে ঘুরে এগিয়ে চলেছে। কেরাকলে চেপে
সঙ্গম অতিক্রম করতে গিয়ে আমরা নদী বক্ষ থেকে চারপাশটা অত্যন্ত সুন্দরভাবে দেখতে পেলাম। উল্টো দিকে বাস দাঁড়িয়ে আছে, আমাদের নেমে ওই বাসে চড়ে মেকেদাতু গর্জ যেতে হবে। কেরাকল বা ঝুড়ি নৌকা থেকে নামার পরে আমরা উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বাসে গিয়ে উঠলাম। এই বাসে করেই আমাদের যেতে হবে মেকেদাতু গর্জ বা মেকেদাতু লোপস। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, বাসে করে যাওয়া এবং আসার জন্য, অর্থাৎ মেকেদাতু সঙ্গম থেকে মেকেদাতু গর্জ যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য পার হেড বাস ভাড়া হচ্ছে 100 টাকা করে, অর্থাৎ যাওয়া 50 টাকা এবং ফেরা 50 টাকা। বাস ছাড়ার আগে আমরা মেকেদাতু সঙ্গমের চারপাশটা খুব ভালো করে দেখে নিলাম। এখানে কাবেরী নদী রকি টেরেন বা পাথুরে ভূমিরূপের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চারপাশে রিভার বেডের ওপরে ছোট ছোট গাছপালা বা দ্বীপের মতো রয়েছে। খুব সুন্দর চারপাশটা। মেকেদাতু সঙ্গম থেকে বাসে করে মেকেদাতু গর্জ প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। এই 3.5 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হয়েছে অত্যন্ত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের দুপাশে পশ্চিমঘাট পর্বতমালার সুউচ্চ সারি, আর আমাদের ডান দিক দিয়ে ভাস্ট রকি টেরেইনের মধ্যে দিয়ে প্রবল গর্জনে প্রবাহিত হচ্ছে কাবেরী। মেকেদাতু গর্জে এসে পৌঁছানোর পর এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে মেকেদাতু গর্জ খুব সুন্দর দেখতে লাগে। কাবেরী নদী মেকেদাতু সঙ্গমে 150 মিটার চওড়া, অথচ সেই কাবেরী নদী মাত্র 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মেকেদাতু গর্জে এসে পৌঁছচ্ছে, সেখানে 10 মিটার চওড়ায় পরিণত হয়েছে। 150 মিটার থেকে 10 মিটার। এখানে কাবেরী নদী অত্যন্ত গভীর গিরিসংকটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখানে নদীর স্রোত সাংঘাতিক রকম বেশি। মেকেদাতু গর্জে কোনো রকমভাবে যদি কেউ একবার পড়ে যায়, তাহলে তার বাঁচার সম্ভাবনা প্রায় 0%ই ধরা যায়। মেকেদাতু শব্দটির অর্থ কন্নড় ভাষাতে হলো গোট স্লিপ। এই ব্যাপারে এখানে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। অনেক দিন আগে পশ্চিমঘাট পর্বতমালার এই গভীর অরণ্যে বাঘের বসবাস ছিল। একদিন একটা বাঘ একটা ছাগলকে তাড়া করে। ছাগলটা প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে পাহাড়ের উপর দিয়ে এসে এই গর্জের সামনে উপস্থিত হয় এবং বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই কাবেরী নদীর গর্জের ওপর দিয়ে একটা ভয়ঙ্কর লাফ দেয়, দিয়ে উল্টো দিকে চলে যায়। এই ছাগলটা যে লাফ দিয়েছিল তার জন্য ছাগলের পায়ের চাপে এখানে বোল্ডারের ওপরে একটা গভীর গর্তের সৃষ্টি হয়, যে গর্তটার আকৃতি ছাগলের পায়ের খুরের মতো। কিন্তু সেই অবস্থায় বাঘটা এই গর্জের সামনে এসে নিজের প্রাণ রক্ষার্থে বা কিছুটা ভয় পেয়ে আর গর্জটা না টপকে এপাশেই থেকে যায়। এইভাবে ছাগলটা নিজের প্রাণ বাঁচায়। তখন থেকেই এই জায়গাটিকে বলা হয় মেকেদাতু গর্জ বা গোটস লিপ। এখানে সত্যি সত্যি ছাগলের পায়ের মতো একটা বড় গর্ত রয়েছে, যার সঙ্গে এই পৌরাণিক আখ্যান অনেকটা মিলে যায়। যাই হোক, আমরা মেকেদাতু গর্জে প্রায় 40-45 মিনিট সময় থেকে এখানে অসংখ্য ছবি তুলে চারপাশটা ভালোভাবে দেখে আবার একই বাসে করে মেকেদাতু সঙ্গমে ফিরে আসি এবং সেখান থেকে কেরাকল রাইডে করে পুনরায় উল্টো দিকে চলে আসি।
কাবেরী অর্কাবতী সঙ্গম অর্থাৎ মেকেদাতু সঙ্গমে জলের মধ্যে দাঁড়িয়ে আমার সাথে মা আছে, নেমেছে জলের মধ্যে। যেদিন সকালে আমরা মেকেদাতু গর্জ বেড়াতে গেলাম, সেই দিনই বিকেলে আমি আর মা এসে মেকেদাতু সঙ্গমে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আমরা এসে দেখি নদীর সঙ্গম এলাকার বিভিন্ন দিকে অনেক ট্যুরিস্ট তারা জলের মধ্যে ঘোরাফেরা করছেন, ছবি তুলছেন। বিশেষত ছোটরা, কচিকাঁচারা তারা জলের মধ্যে নেমে হুটোপাটি করছে, জল ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। অত্যন্ত স্বচ্ছ জল, জলের নিচে বালিকণা থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন, আমি ঠিক যে দিকটায় এখন ফোকাস করেছি এইটা হচ্ছে অর্কাবতী। জলের তলাতে অসংখ্য ঝিনুক আছে এখানে। কিছু কিছু জায়গায় দেখুন নদীতে জলের পরিমাণ এতটাই কমে গেছে যে চড়ার মতো ওপর দিকে জেগে রয়েছে। এই জায়গাগুলোতে দেখুন চারপাশে জলটা সরে গেছে। বর্ষার যদি ভালো রকম বৃষ্টি হয় তাহলে এই সমস্ত জায়গাগুলো দেখাই যায় না, তখন নদীতে নামাও সম্ভব হয় না, কারণ জল এত বেশি থাকে।
আমরা সাধারণত বিভিন্ন সমুদ্র তটের বালিয়াড়িতে ঝিনুক দেখতে পাই প্রচুর পরিমাণে। মজা করে আমরা ঝিনুক কুড়িয়েও থাকি নিজেদের সংগ্রহে রাখার জন্য, কিন্তু নদীর জলের তলায় অর্থাৎ রিভার বেডে এত পরিমাণ ঝিনুক সত্যি কথা বলতে কি আমি এর আগে কখনো দেখিনি। মেকেদাতু সঙ্গমে কাবেরী এবং অর্কাবতী নদীর রিভার বেডের তলায় অজস্র ঝিনুক চতুর্দিকে ছড়িয়ে আছে, এমনকি নদীর তীরের যে মানে বালির চর সেখানেতেও প্রচুর পরিমাণ গোটা এবং ভাঙা ঝিনুক ছড়িয়ে আছে চতুর্দিকে। বেশ কিছুটা সময় জলের মধ্যে ঘোরাফেরা করলাম এদিকে ওদিকে, অনেকটাই ফটো শুটিং হলো। এবার ফিরে যেতে হবে। মা একটা বড় পাথরের ওপর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকেই। এবার আমরা জলের ওপরে উঠে যাব এবং তারপর ধীরে সুস্থে হোটেলে ফিরব। বিকেলবেলাটা আমাদের বেশ ভালোই কাটলো। আমাদের হোটেলের ঠিক পাশেই একটি ছোট্ট দোকান রয়েছে। এই দোকানটি চালান একজন স্থানীয় আদিবাসী মহিলা। দোকানে চা বিস্কুট, ছোটোখাটো স্ন্যাক্স ইত্যাদি পাওয়া যায়। আর তার সাথে যেটা আকর্ষণীয় সেটা হলো প্রত্যেক দিন বিকেলে এখানে কাবেরী নদী থেকে ধরা টাটকা মাছ ভাজা হয়। আমিও এখানে এসে মাছের অর্ডার দিলাম। ছোট মাছগুলো 60 টাকা করে, আর বড় মাছগুলো 140, 160, 200 টাকা পর্যন্ত আছে। দেখা যাক এই মাছ ভাজা কেমন লাগে। শালপাতায় করে মাছ ভাজা দেওয়া হয়েছে, তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচোনো। ভীষণ গরম। দেখা যাক কাবেরী নদীর মাছ ভাজা কেমন লাগে। ভালো গো মাছটা, ভালো না? না, আমি তো খেলাম না, পেটটা ভার হয়েছে। এখানে আপনাদেরকে যেরকম দেখালাম মাছগুলো নুন, হলুদ আর সম্ভবত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আপনি নির্দিষ্ট পরিমাণ মাছটা চয়েস করে দিলে ওনারা সঙ্গে সঙ্গেই ভেজে দেবেন। সত্যি মাছের স্বাদ অপূর্ব। টাটকা নদীর মাছ যেরকম হয় সেই রকমই লাগলো। আপনারা প্রত্যেকে এসে এই মাছ ভাজা অবশ্যই এখানে টেস্ট করে দেখতে পারেন।
এখানেই শেষ করলাম আমাদের মেকেদাতু ভ্রমণের দ্বিতীয় পর্ব। ভ্রমণ শেষে তৃতীয় দিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। আমরা সকালবেলা 10টা নাগাদ চেক আউট করে এখন মেকেদাতু থেকে চলেছি শিবসমুদ্রমের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর আপার ক্যাচমেন্ট এরিয়াতে অবস্থিত। মেকেদাতু সঙ্গম এবং মেকেদাতু গর্জ পরিদর্শন করে দুটো দিন নিবিড় প্রকৃতির সান্নিধ্যে আমরা কাটালাম খুব ভালোভাবে। এখন সকালের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে ঘন সবুজ অরণ্যের মধ্যে দিয়ে ঝাঁ চকচকে রাস্তার উপর দিয়ে আর পশ্চিমঘাট পর্বতমালার অসংখ্য ছোট বড় টিলা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি শিবসমুদ্রমের উদ্দেশ্যে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সবাই ভালো থাকবেন।